স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আজকে ঢাকা ক্যাপিটালস এবারে বিপিএল এ নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে। তারা 8 উইকেটে হারিয়েছে চিটাগং কিংসকে। এই ম্যাচটি নিয়ে কথা বলবো, তাদের প্লে অফে খেলার সম্ভাবনা কতটুকু আছে এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। আজকের ম্যাচটি খুবই ক্রুশাল ছিল ঢাকার জন্য। তারা আসলে দুটি জয় নিয়ে একদম পয়েন্ট টেবিলের নিচের দিকে অবস্থান করছিল অনেকটাই। সেখান থেকে তারা কিন্তু এই জয়টা দিয়ে তারা কিন্তু একটু উপরের দিকে উঠেছে। এখন পর্যন্ত 4 নম্বরে চলে এসেছে। যদিও আজকে খুলনা যদি বরিশালের বিপক্ষে ম্যাচটা জিতে তাহলে হয়তো খুলনা 4-এ উঠে যাবে, ঢাকাকে হয়তো নিচে নেমে যেতে হবে। তবে তারা কিন্তু এই জয়টা দিয়ে দারুণ একটা সম্ভাবনা তৈরি করেছে প্লে অফে খেলার জন্য। তাদের কতটুকু সম্ভাবনা দেখছেন আজকের ম্যাচটা নিয়ে যদি একটু বলতেন। সম্ভাবনা দেখার আগে আমি বলি যে ঢাকার দর্শকদের জন্য খুবই একটা ভালো মানে নিউজ এটা, যে তারা আবার জিতে ফেলেছে। কারণ আপনি টানা 6টা ম্যাচ যখন হেরেছেন তখন সবাই কিন্তু আশাহত হয়ে গিয়েছিল, ঢাকার ফলোয়ার যারা রয়েছে। বিশেষ করে এবার সাকিব খান যখন এই টিমটা নিয়েছে এরপরে কিন্তু তাদের প্রতি এক্সপেকটেশন অনেক ছিল যে এই ফ্র্যাঞ্চাইজিটা নতুন, বা তাদের জন্য ঢাকার সাপোর্ট অনেক বেশি, ইভেন পুরা দেশেই সাপোর্ট অনেক বেশি। তারা যখন প্রথম 6টা ম্যাচ হেরে যায় তখন কিন্তু আসলে খুবই আশাহত হয়ে গিয়েছিল। কিন্তু আজকের ম্যাচটা দিয়ে তারা 3টা জয় তুলে নিয়েছে, 10টা ম্যাচ তারা খেলে ফেলেছে, তারা কিন্তু 4 নম্বরে চলে এসেছে। আপনি যেটা বলছিলেন যে খুলনার ম্যাচ চলছে এখন বরিশালের সাথে, সো তারা যদি জিতে তখন আবার হয়তো তারা 5-এ নেমে যাবে। কিন্তু একটা মানে কম্পিটিশনের রেসের মধ্যে চলে এসেছে, তারা একদম যে ছিটকে গেছে সেটা কিন্তু এখন আর বলা যাবে না। যেখানে আপনি রংপুরকে অলরেডি তারা কোয়ালিফাই করে ফেলেছে, এবং ফরচুন, বরিশাল এবং চিটাগাং কিংস আজকে যাদেরকে ঢাকা হারিয়েছে তারাও কিন্তু মোটামুটি ভালো পজিশনেই আছে প্লে অফ খেলার জন্য। এখন 4 নাম্বারটা নিয়ে আসলে হচ্ছে যে খেলাটা হচ্ছে, সেইখানে ঢাকা আজকে জয়টা দিয়ে এগিয়ে গেল, না হলে কিন্তু ছিটকে যেত। কারণ তাদের 10টা ম্যাচ অলরেডি খেলেছে, আর মাত্র 2টা ম্যাচ বাকি রয়েছে। তবে আজকের ম্যাচটা নিয়ে যদি বলি, আজকে কিন্তু আগে ব্যাট করে চিটাগং কিংস, তারা কিন্তু 6 উইকেটে 148 রান করেছিলেন। নাঈম ইসলাম আগের ম্যাচেও খুব দারুণ একটা নক খেলেছিলেন, আজকেও একটা 40 বলে 44 রানের একটা ইনিংস খেলেছেন। তার ইনিংসটাতে ভর করে মূলত 148 রানের একটা সংগ্রহ পেয়েছিল চিটাগং। তবে এই লক্ষ্যটা খুব বেশি বড় হয়নি ঢাকার জন্য। আমরা জানি যে ঢাকার যে 2 ওপেনার আছেন তারা কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। একজন হাইয়েস্ট রান গেটার, একজন সেকেন্ড হাইয়েস্ট রান গেটার। তারাই আসলে পুরো টুর্নামেন্ট জুড়ে ঢাকাকে টানছেন। এটা আসলে আজকে এই ম্যাচটাতেও প্রমাণ হয়েছে। লিটন দাস খুব বেশি ইনিংসটা বড় করতে পারেনি, পজিশন করে আউট হয়ে গেছেন। তানজিদ হাসান তামিম কিন্তু ইনিংসটা ক্যারি করেছেন। তার 90 রানের একটা অপরাজিত ইনিংসে কিন্তু ঢাকা কিন্তু জয় পেয়েছে। যদি তানজিদ হাসান তামিমের ইনিংসটা নিয়ে যদি একটু বলতেন। এই জুটিটা নিয়ে আমি একটু বলি, জুটিটা নিয়ে কিন্তু একটা আফসোসের ব্যাপার রয়েছে এখন। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে এই জুটিটাই কিন্তু ওপেনিং করতে পারতো, কিন্তু যেহেতু লিটন দাসকে তারা এখন বাদ দিয়েছে, এখন চ্যাম্পিয়ন্স ট্রফি দলে নেই, সো সেই ক্ষেত্রে জুটিটা নিয়ে একটু মানে আফসোস হতেই পারে। জুটিটা কিন্তু এই বিপিএলে সবচেয়ে হাইয়েস্ট পার্টনারশিপ করা জুটি, কারণ তারা 9 ম্যাচে 477 রানের মতো করেছে, এক ম্যাচেই কিন্তু রেকর্ড করেছে 241 রানের পার্টনারশিপ করে। সো সেখানে আপনি লিটনের যেই ফর্মটার জন্য খারাপ ছিল সেইটা কিন্তু এই বাদ পড়ার পরে তিনি ওই দিনই কিন্তু সেঞ্চুরি করেছেন, এবং এরপর থেকে কিন্তু তিনি ভালো গেছেন। গত ম্যাচে কিন্তু তিনি 70 করেছেন। আজকে তামিমের সাথে তার কিন্তু 75 রানের জুটি রয়েছে। সো তিনি কিন্তু তামিমের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয়েছে, এবং এই 2 প্লেয়ার ক্লিক করার জন্যই কিন্তু ঢাকা এগিয়ে যাচ্ছে। আর তানজিদ হাসানকে নিয়ে কিন্তু বলতেই হবে, কারণ তিনি কিন্তু এই যে বলছিলেন হাইয়েস্ট রান গেটার, লিটন সেকেন্ডে এবং তিনি হচ্ছে ফার্স্টে। তার কিন্তু একটা অলরেডি সেঞ্চুরি রয়েছে, আজকেও কিন্তু সেঞ্চুরি হতে পারতো। তিনি 90 রান করেছেন 54 বলে। আর তবে ঢাকা ক্যাপিটালস কিন্তু ম্যাচটা শেষে একটা পোস্ট দিয়েছিল যে তাদের টার্গেটটা একটু বড় হলে হয়তো সেঞ্চুরির সুযোগ পেতেন। আরেকটা এটা কিন্তু যে ঢাকা যেই সোশ্যাল মিডিয়া ম্যানেজার রয়েছে তার জন্য কিন্তু খুব ভালো অপরচুনিটি আসছে যে ক্রিয়েটিভিটি দেখানোর, তিনি কিন্তু সেইটা দেখাতে পারছিলেন না। এখন কিন্তু তানজিদ হাসান এবং লিটনের কল্যাণে তিনি দেখাতে পারছেন। তানজিদ হাসানের যে ইনিংসটা 90 রানের ইনিংসটা তিনি কিন্তু ক্যারি করেছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার 6 হিটিংয়ের বিষয়টা। তিনি কিন্তু 60টা 6 মেরেছেন। এই টুর্নামেন্টে তিনি মোট 29টা 6 মেরেছেন, যা একটা আসরে সেকেন্ড হাইয়েস্ট। প্রথমেই রয়েছে ক্রিস গেইল। সম্ভবত আজকেই তানজিদ হাসান তামিম কিন্তু তার বিপিএলে ছক্কার হাফ সেঞ্চুরিটা পূরণ করেছে। হ্যাঁ।
সব মিলিয়ে তারা মানে তানজিদ হাসান তামিম যেই ছন্দে আছেন এটা আসলে ঢাকার জন্য খুবই ভালো, যদি প্লে অফে যায় এই জুটিটা কিন্তু পার্থক্য গড়ে দেওয়ার মতোই। তবে তাদের বোলিংটা কি একটু আফসোস লাগছে যে মুস্তাফিজুর রহমান থাকার পরও তারা আসলে মানে খুব একটা ভালো করতে পারছে না। তবে আজকে কিন্তু তারা ভালো, তাদের বোলাররা ভালো ব্যাকআপ দিয়েছেন। আজকে কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকতকে তারা নিয়েছিলেন, মোসাদ্দেক হোসেন সৈকত দুটিকে নিয়েছেন, তাছাড়া নাজমুল ইসলাম অপু কিন্তু 2 উইকেট নিয়েছেন। তাছাড়া খুবই ভালো পারফরমেন্স করেছে, কিন্তু মুস্তাফিজ উইকেট পাচ্ছেন না, তিনি আসলে ওই পার্থক্যটা গড়ে দিতে পারছেন না। এটা কি দলটার জন্য একটা বড় একটা হুমকি হচ্ছে? হ্যাঁ, মানে এই মুস্তাফিজ যেহেতু তাদের মেইন বলার, তিনি যদি ফর্মে না থাকেন সেটা কিন্তু মানে দলের জন্য খুবই খারাপ। আপনি প্লে অফে গেলে এই শুধু ব্যাটিং দুইজনকে দিয়ে তো আর হবে না, দুইজন ডেইলি পারফর্ম করবেও না। সো এটা মানে ক্ষণস্থায়ী একটা বিষয়। এটাকে আসলে টুর্নামেন্টটাকে যদি এগিয়ে আরও ভালো খেলতে চান তখন কিন্তু আপনার পুরো সব ডিপার্টমেন্টেই ভালো খেলতে হবে। আর মুস্তাফিজের জন্য আরও এটা অ্যালার্মিং, কারণ সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, সেখানে যদি তিনি ফর্মটা নিয়ে না যেতে পারেন তখন কিন্তু বাংলাদেশের জন্যও খারাপ। তানজিদের ক্ষেত্রে যেটা উল্টা, তানজিদ যদি এই ফর্মটা নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো। সো সেক্ষেত্রে যদি প্লে অফে যায়, এখন প্লে অফের হিসাব আসলে চলে আসছে, এই প্লে অফের হিসাবে যদি তো আমি যদি বলি যে ঢাকা ক্যাপিটালস কিন্তু 10 ম্যাচে 3টা জয়ে তারা 6 পয়েন্ট রয়েছে, 6 পয়েন্ট করে কিন্তু খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহীরও রয়েছে। সেক্ষেত্রে কিন্তু খুলনা টাইগার্সের সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ তারা কিন্তু মাত্র 7টা ম্যাচ খেলেছে, আজকে তাদের আরেকটা ম্যাচ চলছে এখন পর্যন্ত। দুর্বার রাজশাহী 9 ম্যাচে 6 পয়েন্ট পেয়েছে। তবে ঢাকাকে তাহলে কোয়ালিফাই করতে হলে কি কি সমীকরণ পাড়ি দিতে হবে? ঢাকাকে যদি পার্টি দিতে হয় তাহলে কিন্তু আর যেটা 2টা ম্যাচের মাস্ট উইন ম্যাচ তাদের কিন্তু জিততেই হবে, জিতলে কিন্তু তাদের 10 পয়েন্ট হবে। কিন্তু এখানে যারা রয়েছে তাদের, যেমন আপনি খুলনার কথা বলছিলেন, তাদের কিন্তু 5টা ম্যাচ বাকি রয়েছে। সো তাদের পয়েন্টটা এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ তারা অলরেডি 6 পয়েন্ট নিয়ে আছেন। কিন্তু খুলনার জন্য যে বিষয়টা রয়েছে, আমি আগে ঢাকাটা শেষ করি, যে বরিশাল এবং খুলনার সাথেই কিন্তু ম্যাচ রয়েছে। বরিশাল কিন্তু একটা টাফ অপোনেন্ট, 2টা ম্যাচ বাকি, 2টাতেই জয়ের কিন্তু বিকল্প নেই, একটি হারলেই কিন্তু মোটামুটি বলা যাবে যারা ঠিক খেলে যাবে। সেখান থেকে বরিশালের সাথে একটা কঠিন প্রতিপক্ষ রয়েছে ঢাকার, আর খুলনার সাথে রয়েছে। আমরা যদি ধরলাম যদি ঢাকা জিতে যায়, এরপরে কিন্তু খুলনার বিষয়টা দেখতে হবে। খুলনার কিন্তু আজকে বরিশালের সাথে ম্যাচ হচ্ছে এবং আরেকটা ম্যাচ রয়েছে কিন্তু বরিশালের সাথে, কারণ যেহেতু তাদের 5টা ম্যাচ বাকি। এছাড়া সিলেট, ঢাকা এবং রংপুরের সাথে ম্যাচ রয়েছে। সেখানে আপনি আজকের ম্যাচটার ফলের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। বরিশালের যেহেতু কঠিন, সেখানে বরিশালের সাথে যদি জিতে তাহলে কিন্তু তার বড় একটা অ্যাডভান্টেজ হবে, আর না হলে 2টা ম্যাচে বরিশালের সাথে যদি হারে তাদের একটা কঠিন হয়ে যাবে। এবং রংপুরও কিন্তু একটা কঠিন প্রতিপক্ষ। সো ঢাকা এবং সিলেট এই দুইজনের সাথে খুলনার জয়ের সম্ভাবনাটা মানে চেষ্টা করার বেশি। কিন্তু ঢাকার খুলনার মধ্যে তখন কিন্তু মাস্ট উইন ম্যাচ হয়ে যাবে। সিলেটকে যদি খুলনা হারায়ও তখন একটা ভালো কম্পিটিশন হবে যে খুলনা বা ঢাকা কে জিতে। এই জন্য মানে যারা এই ম্যাচটাতে জিতবে তাদের হয়তো তাদের দিকে একটু ফলাফলটা আনতে পারে। হ্যাঁ, এখন খুলনা যদি আজকে জিতে যায় তাহলে ঢাকার থেকে আসলে এগিয়ে যাবে। আপনি ঢাকা আজকে যদিও এখনও 4 নম্বর রয়েছে, কিন্তু খুলনা আজকের ম্যাচটা জিতলে এগিয়ে যাবে। তবে দুর্বার রাজশাহী কিন্তু শুরু থেকে পারফর্ম করতে পারছিল না, তারা কিন্তু এরই মধ্যে 9 ম্যাচ খেলে 3টা ম্যাচে জয় তুলে নিয়েছে, তাদেরও কিন্তু প্লে অফে যাওয়ার দারুণ একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তাদের ম্যাচগুলো যদি বলি, রংপুরের সঙ্গে কিন্তু তারা 2টা ম্যাচ খেলবে। এই দিকটা থেকে আমার মনে হয় যে দুর্বার রাজশাহী অনেকটা পিছিয়ে গেছে। রংপুর রাইডার্স কিন্তু এবারে বিপিএলে এখন বন্ধু সম্ভবত অপরাজিত দল, তারা এখনো হারের মুখ দেখেনি। এই দলটাকে হারানো কিন্তু দুর্বার রাজশাহীর কিন্তু মানে খুবই কঠিন একটা সমীকরণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, সো আপনি রংপুরের সাথে যদি 2টা ম্যাচ খেলেন, সেখানেও যেহেতু তারা 9টা ম্যাচ খেলে ফেলেছে, 6 পয়েন্ট, তাদের 3টা ম্যাচে জিততে হবে। সো রংপুরের সাথে আপনি 2টা ম্যাচ জিততে হবে, একটাও না, 2টা ম্যাচ জিততে হবে। আর সিলেটের সাথে যে ম্যাচটা আছে এই ম্যাচটা হয়তো বা 50-50, যে কোনো দল জিততে পারে। আমরা ধরে নিলাম যে জিতলো, কিন্তু রংপুরের সাথে আপনার 2টা ম্যাচের জিততে হবে, আর 2টা তখন কিন্তু 10 হবে যদি হয়। কিন্তু এই সমীকরণটা যেটা বলছিলেন, একটা অপরাজিত টিমের সাথে খেলা, এরকম যে নিচের দিকে আছে তাদের জন্য খুবই কঠিন জিতাটা, এবং 2টা ম্যাচ জেতাটা আরও কঠিন। সো আমার মনে হয় যে তার জন্য এটা খুবই কঠিন হবে। আর সিলেটের কথা যদি আমরা শেষে আসি, সিলেট কিন্তু অবস্থা আসলে আরও বেশি খারাপ। তারা 8 ম্যাচে মাত্র 2টা ম্যাচে জিতেছে, যদিও তারা যদি নেক্সট ম্যাচটা জিতে তাহলে দুর্বার রাজশাহীর মতো তাদেরও 9 ম্যাচে কিন্তু 6 পয়েন্ট চলে আসবে। সেক্ষেত্রে তারা একটা সমীকরণের মধ্যে দিয়ে হয়তো বা যেতে পারে। কিন্তু আমরা এই টুর্নামেন্টে সার্বিক ফর্মটা যদি চিন্তা করি তাহলে সিলেটের মনে হয় এবারের বিপিএলটা মানে সবচেয়ে দুর্বিষহ একটা বিপিএল কাটতে চলেছে। সিলেট এরকম হতে পারে যে হয়তো 50 আমাকে
পা কাটার মতো হতে পারে অন্য টিমের জন্য। আর অন্য টিমের জন্য সিলেটের জন্য অন্য টিমগুলো কিন্তু একদম মানে অ্যাগ্রেসিভলি খেলবে, কারণ সব এই যেই যাদের সমীকরণ রয়েছে তাদের বেশিরভাগের সাথেই কিন্তু সিলেটের খেলা রয়েছে। সো সেখানে সবাই কিন্তু চাবে সিলেটের সাথে জয় নিতে। আর সিলেট যদি মানে জিতেও তখনও কিন্তু তাদের মানে 4 ম্যাচে 4টা জিতলে তখন আবার তাদের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সিলেটের সামনে খুলনা, বরিশাল, রাজশাহী যারা হচ্ছে সবাই জিতার জন্য মুখিয়ে থাকবে, সো তাদের জন্য কঠিন হবে। সামনের ম্যাচগুলো বেশিরভাগ কিন্তু সবগুলো প্রায় ঢাকাই হবে। সো আগামীকাল শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল শেষ হয়ে যাচ্ছে চিটাগং পর্বের খেলা। সো ঢাকায় কিন্তু অনেক বড় বড় রান হচ্ছে, আমরা দেখছিলাম যে ফার্স্ট যে সার্কেলটা হচ্ছিল সেই ম্যাচগুলোতে রান হচ্ছিল প্রচুর। তো আমরা আশা করবো যে সামনের যে ঢাকা পর্বের খেলা আছে সেগুলোতে কিন্তু রান হবে মনে হয়। হ্যাঁ, আমি সেটাই আশা করি। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, বিপিএল এর নিয়মিত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আছি আমরা। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।